আসসালামু আলাইকুম। পরিচ্ছেদ ২৬ নির্দেশক। নির্দেশক নিয়ে আজকে আমরা পড়ব। নির্দেশক আসলে কি এবং সেটির প্রয়োগ বৈশিষ্ট্যগুলো কি কি বা প্রয়োগ কিভাবে হয় এবং নির্দেশক বসলে আসলে কি বোঝায় সেটি আমরা দেখব। প্রথমে সংজ্ঞাটা আমরা দেখে নিচ্ছি যে এখানে বলা হচ্ছে যে যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় সেগুলোকে নির্দেশক বলে। যেসব লগ্নক, তাহলে প্রশ্ন আসছে যে লগ্নক কি। এখানে একটি শব্দ রয়েছে, এটি হচ্ছে ব্যাখ্যার দাবি রাখে। যেসব লগ্নক শব্দের সঙ্গে কার সঙ্গে যুক্ত হচ্ছে, শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে হয়ে কি বোঝাচ্ছে, নির্দিষ্টতা বোঝাচ্ছে। এটি খুব গুরুত্বপূর্ণ যে একটা বিষয় সেখানে বসছে, কেন বসছে সেটি আমাদের বুঝতে হবে। তাহলে নির্দিষ্টতা বোঝাচ্ছে, সেগুলোকে লগ্নক বলে। তাহলে প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে লগ্নক কি, লগ্নক কাকে বলে। তাহলে লগ্নক হচ্ছে যা বিশেষ্য সর্বনাম এগুলোর সাথে বসে পদের মধ্যে অন্বয় সাধন করে। কিরকম, যেমন বিভক্তি, বই যোগ এ, কি হচ্ছে বইয়ে, বই এ। ছেলে, দেখুন ছেলে যোগ রা, কি এখানে বোঝাচ্ছে ছেলেরা, বহু বচন ছেলেরা। তাহলে লগ্নক বলতে বোঝাচ্ছে বিভক্তি, তারপর এখানে বচন, বচন, তারপর কলম যোগ টি। কলমটি। তাহলে এখানে আমরা পাচ্ছি নির্দেশক, নির্দেশক। এরপর আমরা পাচ্ছি তোমাকেই, তোমাকেই, তোমাকেই যেতে হবে। তাহলে এই যে এখানে ই প্রত্যয় যোগ করলাম, বা তোমাকেও, তোমাকেও ই বা ও যুক্ত করলাম, তোমাকেও যেতে হবে। ফলে এটিকে বলা হচ্ছে বলক। এই যে চারটি বিষয়, সেটা হচ্ছে বিভক্তি, বচন, নির্দেশক, বলক। তাহলে এই যে বিষয়গুলো, এই চারটি বিষয়কে বলা হচ্ছে লগ্নক। অর্থাৎ এমন একটা বিষয় যা বিভিন্ন শব্দের সাথে বসে, বিভিন্ন কারণে বসে থাকতে পারে। কিরকম, বলক কেন বসে, বলক জোর দেওয়ার জন্য বসে। যেমন তোমাকেও যেতে হবে, তোমাকে যেতে হবে আর তোমাকেও যেতে হবে। দেখুন আমরা এখানে লিখব তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে আর তোমাকেও যেতে হবে। তোমাকেও, অর্থাৎ এখানে একটা স্ট্রেস বা জোর, এখানে কি করা হচ্ছে, জোর বোঝানো হচ্ছে। একটু স্ট্রেস বা একটু জোর দিয়ে বোঝানোর জন্য আমরা কি করি, বলক ব্যবহার করি। ফলে তোমাকে যেতে হবে, এখান থেকে আমরা তোমাকেই যেতে হবে যখন বলছি তখন বলক ব্যবহার করছি। এটাকে বলা হচ্ছে অধিক জোর দেওয়ার জন্য ই বা ও ব্যবহারটা হচ্ছে বলক, এবং এই বলক হচ্ছে লগ্ন। এরপর কলমটি, যখন কলম বলছেন তখন পৃথিবীর সব কলমকে বোঝাচ্ছে, এই যে কলম। কিন্তু যখন বলছি যে কলমটি, কলমটি, তখন কিন্তু ধরুন পৃথিবীর সব কলম, এটা যদি হয় পৃথিবীর সব কলমের ঘর, এখান থেকে যখন বলছি কলমটি বা লাল কলম বা নীল কলম, এই অংশকে আলাদা করে ফেলছি, তাই না? এই অংশকে কি করছি, আলাদা করে ফেলছি। তাহলে এটা হচ্ছে পৃথিবীর সব কলম, এখান থেকে এটাকে নির্দিষ্ট করে ফেললাম, তাই না? এই যে টি বসানোর ফলে নির্দিষ্ট হয়ে গেল। আবার ছেলেরা, যখন বলছি ছেলে তখন একটা বিষয় বোঝাচ্ছে, কিন্তু ছেলেরা যখন বলছি তখন বহুবচন বোঝাচ্ছে। আবার বই এ, এখানে কিন্তু এটা বিভক্তি, বইয়ে খুঁজে দেখো উত্তর পাবে।
তাহলে লগ্নক কথাটার অর্থ কি দাঁড়ালো? লগ্নক হচ্ছে এমন কিছু বিষয়, বিভক্তি, বচন, নির্দেশক এবং বলকের সমষ্টি যেগুলো শব্দের সাথে যুক্ত হয়। এবারে আসুন যে আমাদের এই সংজ্ঞার ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় দেখব, সেটি হচ্ছে শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে। দেখুন, নির্দিষ্টতা বোঝায় তাকে নির্দেশক বলে। কিভাবে নির্দিষ্টতা বোঝায়? যেমন ধরুন যে শরবতটুকু খেয়ে ফেলো। ধরুন শরবতটুকু, এটা যদি একটা গ্লাসের মধ্যে থাকে, তাই না? এখানে এই পর্যন্ত ধরুন যে শরবত আছে, তাই তো? তাহলে এই পর্যন্ত যদি থাকে, এখন আমি যদি বলি শরবতটুকু খেয়ে ফেলো, তাহলে এখানে কিন্তু এই যে নির্দিষ্টতা বুঝাচ্ছে, নির্দিষ্টতা। আবার কিরকম? ধরুন যে লাল কলমটি, তাহলে কলমটি নিয়ে যাও। আবার বলছি, কলম নিয়ে যাও। কলম নিয়ে যাও আর কলমটি নিয়ে যাও, এর মধ্যে পার্থক্য কি? দেখুন, যখন বলছি কলম নিয়ে যাও তখন কিন্তু যে কোনো কলমকে বোঝানো হচ্ছে, আর এখানে হচ্ছে কলমটি যখন বলছি শুধুমাত্র নির্দিষ্ট করে দিচ্ছে, অর্থাৎ নির্দিষ্টতা বোঝাচ্ছে এই টি ব্যবহার কারণে। তাহলে এই যে টি, খানা, টুকু এগুলো ব্যবহার করছি, সেটি আসলে লগ্ন, কারণ এটি বিশেষ্য বা যে বিশেষণ বা এদের সাথে সর্বনাম এদের সাথে বসছে, অর্থাৎ শব্দের সঙ্গে বসছে। যেমন কলম একটা শব্দ, তাহলে কলমের সাথে টি বসে এটি কি করেছে? এটি নির্দিষ্টতা ফিক্সড করেছে, স্থির করেছে। তাহলে কলমটি নিয়ে আসো, নির্দিষ্টতা। শরবতটুকু খেয়ে ফেলো, এটির কাজ হচ্ছে নির্দিষ্টতা বোঝাবে, ফলে এটি আমরা পেলাম। যেমন কি কি আমরা এখানে নির্দিষ্টতা পাচ্ছি? যেমন টা, দেখুন, যেমন টা, এখানে যদি বলি যে টা, টি, খানা, খানি, টা, টি, খানা, খানি ইত্যাদি। ফলে বিভিন্ন রকম এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে এগুলো বিভিন্ন রকম নির্দেশক রয়েছে যেগুলো আসলে শব্দের সঙ্গে বসে, এবং এই যে নির্দেশকগুলো সেটির ক্ষেত্রে কিছু কিছু প্রয়োগ আমরা দেখব যে কোনটা আসলে কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। প্রথমে আমরা দেখব যে টা এবং টি, কতে রয়েছে টা, এরপর রয়েছে টি। তাহলে কি দাঁড়াচ্ছে? এক বিশেষ্য, তারপর হচ্ছে দুই সর্বনাম, এবং তিন হচ্ছে বিশেষণ। ফলে দেখা যাচ্ছে যে বিশেষ্য, বিশেষণ এর এবং সর্বনাম এর সাথে কি বসে? টাটি বসে, টা টি বসে। এরকম আমরা একটা করে উদাহরণ দেখব। যে দেখুন, এক্ষেত্রে এর আবার দুটি রূপান্তর ঘটে। কিরকম? টা থেকে হয়, এখানে আমরা দেখব যে টো এবং টে, টো এবং টে, এটি আবার পরিবর্তন হয়। কিরকম? টো এবং
তাহলে বিশেষ্য সর্বনাম বিশেষণের সাথে টা এবং টি এখানে বসে। তাহলে কার কার সাথে বসে? তিনটি শব্দের সাথে বসে, তিনটি পদের সাথে, বিশেষ্য, সর্বনাম, একটা হচ্ছে বিশেষণ। আমরা উদাহরণ দেখব, যেমন বাড়িটা, বাড়িটা, তাহলে এটা বাড়ি কি? এটা হচ্ছে বিশেষ্য, তাই না? বাড়ি কি? বিশেষ্য। তাহলে এরকম আমরা সিরিয়ালি যদি এটির সাথে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, যে বিশেষ্য এর সাথে বসে, তাহলে প্রথমে আমরা পাচ্ছি বাড়িটা, তাহলে এটি বিশেষ্য, বাড়ি নাউন। এরপর আমরা দেখব যে ছেলেটা, ছেলেটা, গা বয়, হ্যাঁ, এরকম। তারপর আমরা দেখব এটা সর্বনাম, এটা, সেটা, আমার টা, এটা, সেটা, আমারটা। তাহলে সর্বনামের যে ক্যাটাগরি আমরা পড়েছিলাম সেই সর্বনামের ক্যাটাগরির মধ্যে কিন্তু সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। এরপর আমরা দেখব কিছুটা, কিছুটা। এরপর আমরা যদি বলি একটা, কিরকম? একটা কলম নিয়ে আসো, তাহলে একটা কলম নিয়ে আসো, একটা কলম। তাহলে কলম হচ্ছে এখানে নাউন, এই নাউনের পূর্বে কি বসছে? একটা শব্দ বসছে, তাই এটি কি? বিশেষণ। তাহলে ক্লিয়ার কিভাবে বিশেষণ হলো? বিশেষণ কার পূর্বে বসে? বিশেষণ সর্বনামের পূর্বে বসে এবং বিশেষের পূর্বে বসে। তাহলে যখন আমি একটা পদকে বিশেষণ বানাবো তার সাথে কিন্তু টাটি বসতে পারে। এরপর আমরা আরো কিছু উদাহরণ দেখতে পারে, যে এই যে এখানে যে বলছে যে এর দুটি রূপান্তর, টাটি থেকে কি হয়? টো, টো হতে পারে, টে হতে পারে। যেমন চারটে, চারটে বই, দুটো আম। তাহলে টি থেকে কি হয়? টো হতে পারে, তাই না? টা থেকে টে হতে পারে, টা থেকে টে। তাহলে চারটা, চারটার পরিবর্তে দেখুন চারটা, চারটা থেকে চার টে, এটি হতে পারে। তারপরে দুইটা, তাই না? দুইটি, দুইটি, যখন আমরা বলছি দুটি থেকে দুটো, এরকম কিন্তু হতে পারে। ফলে টা থেকে এখানে আমরা কি পাচ্ছি, যে এখানে পরিবর্তনটা হতে পারে, টাটি থেকে টো এবং টে হতে পারে। তারপর দিনটি, দেখুন দিনটি বিশেষ্য এর সাথে বসলো। মেয়েটি, ছেলেটি, মেয়েটি একই, এখানে ছেলের সাথে যদি বসতে পারে তাহলে মেয়ের সাথেও টি বসতে পারে। একটি, কয়েকটি, আরেকটি। ফলে আমরা কতে যেটা পাচ্ছি, যে টাটি বসবে কার কার সাথে, আমরা আবার স্পষ্ট করছি, যে টা এবং টি বসবে প্রথমত বিশেষ্যের সাথে বসতে পারে, যেমন বাড়ি একটি বিশেষ্য পদ, বাড়িটা, ছেলেটা, দিনটি, মেয়েটি। সর্বনামের সাথে বসতে পারে এটা, সেটা, আমারটা, কিছুটা, তাই না? বিভিন্ন রকম সর্বনাম রয়েছে, এই সর্বনামের সাথে বসতে পারে। এখন আরেকটি বিষয় আমরা এখানে দেখব কিরকম, সেটি যে এখানে একটা পরিবর্তন খেয়াল করতে হবে,
টা এবং টি। টা এবং টি কিভাবে পরিবর্তন হচ্ছে টা থেকে টো এবং টি থেকে টে হতে পারে। টা থেকে টো এবং টে হতে পারে কিরকম, যেমন আমরা উদাহরণ দিয়েছি চারটি, চারটা, চারটা থেকে চারটে, চারটে বই। তারপর দুটো আম নিয়ে আসো, দুটো আম নিয়ে আসো, এটি খেয়াল করতে হবে। এরপর রয়েছে খানা খানি, এরকম বিষয়গুলো আসছে, ঠিক আছে। খানা খানি, টাটি, এরকম বিষয়গুলো আসছে কিরকম, বিশেষের সাথে যখন সর্বনাম বসছে, বাড়িটা, ছেলেটা, দিনটি, মেয়েটি, তারপর সর্বনাম হচ্ছে এটা সেটা। তাহলে এখানে কি পাচ্ছি, টা পাচ্ছি, এখানেটা, এখানটা, এখানটা। তারপর বিশেষণ কিভাবে হচ্ছে, একটা, তারপর কয়েকটি, তাই না। তো দেখুন একটা যখন বলছি একটা কলম নিয়ে আসো, তাহলে এরকম হচ্ছে, যেমন সারাটা দিন, সারাটা, সারাটা দিন যখন বলছেন তখন কি হচ্ছে, সারাটা দিন অর্থাৎ দিনকে, দিনের সম্পূর্ণতা, দিনকে এখানে প্রকাশ করছে কিরকম, সারাটা দিন, সারাটা দিন বৃথা গেল। তাহলে এই দিনকে নির্দেশ করছে, এখানে একটা বিশেষায়িত করে ফেলছে সারাটা শব্দটি, ফলে টাটি এর প্রয়োগ আমরা দেখলাম। এরপর আমরা দেখব খ তে খানা খানি, খানা খানি কখন ব্যবহার হয়। দেখুন যে খতে রয়েছে খানা খানি, খানা খানি থেকে এরকম আসছে যে কিরকম, বিশেষ্য প্রথমত বসবে, এক নম্বরে হচ্ছে বিশেষ্য, তারপর বিশেষণ, তাহলে দুই ক্ষেত্রে এখানে বসতে পারে খানা এবং খানি নির্দেশক। কিরকম, ব্যাপারখানা, তাহলে ব্যাপারখানা, ভাবখানা, একখানা, আধখানা, মুখখানি, মুখ খানি। দেখুন মুখ কি, এটা বিশেষ্য, তাই না, মুখখানি। ফলে এখানে আমরা পাচ্ছি যে খানি বসেছে। তারপর দেখা যাচ্ছে যে যে এখানে আমরা যদি দেখি যে ভাবখানা, তার এমন ভাবখানা দেখো, তাহলে ভাবখানা, তার ভাবখানা ভালো দেখাচ্ছে না, ফলে ভাবের সাথে এখানে আমরা পাচ্ছি খানা। ঠিক এরকম ভাবে আমরা যদি খেয়াল করি যে আর কি কি বসতে পারে, যে একখানা, একখানা, তাহলে খেয়াল করতে হবে একের সাথে খানাও বসতেছে, আবার টিও বসতে পেরেছে। যেসব ক্ষেত্রে টাটি বসে, অর্থাৎ টা আর টি যেখানে বসে, সেটি আবার এখানে খানা খানি বসতে পারে। যেমন একখানা, তাহলে একের সাথে যখন টি বসছে বা টা বসছে, তখন কিন্তু আবার খানাও বসছে। আর এর আগে যে আমরা কতে পড়লাম, যেমন দেখা যাচ্ছে যে দিনটি, তাহলে দিনটি, দিনটি যদি বলি, এক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হতে পারে। তবে বাড়িটা বা বাড়িটি না বলে বাড়িখানা, বাড়িখানি, বাড়ি, বাড়িটি, এটি যেমন ঠিক আছে, বাড়ি
খানি অথবা বাড়ি খানা, এটাও ঠিক আছে। ফলে যেখানে টাটি বসবে সেখানে খানাখানি বসতে পারে। তারপর এখানে আমরা আরো যদি দেখি আরো কিছু উদাহরণ, খানাখানি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, যে ব্যাপারখানা মানে বিষয়টা ভালো দেখাচ্ছে না, ফলে ব্যাপারখানা ভালো দেখাচ্ছে না। এরপর আমরা পাচ্ছি ভাবখানা, একখানা কলম নিয়ে আসো। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সঠিক। দেখা গেছে একখানা থাকলো, নিচের কোনটি সঠিক নয়, একটা প্রশ্ন আসলো নিচের কোনটি সঠিক নয়, তাহলে একখানা একখানি দুইটাই যদি অপশন থাকে তাহলে দুইটাই কিন্তু সঠিক। ফলে দেখা যাচ্ছে যে এই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, টা এবং টি এর সাথে খানা এবং খানি কি করতে পারে, বসতে পারে। যেখানে এটা থাকবে সেখানে খানা খানিও বসতে পারে। তাহলে বাড়ি, এখানে যেহেতু বই থেকে আমাদের প্রশ্ন আসে, এখানে খেয়াল করতে হবে যে বাড়িটা কোনটি সঠিক, বাড়িটা, তাহলে বাড়ি খানা বাড়ি খানি। দেখুন এটা থাকলো কতে, এটা খ, এটা গ, আর ঘতে থাকলো অন্যটা। তাহলে নিচের কোনটি সঠিক নয়, বাড়িটা, বাড়িখানা, বাড়িখানি, তাহলে আরেকটা অন্য কিছু দিয়ে দিল। ফলে তখন কিন্তু আপনাকে উত্তর করতে হবে যে এই যে এটি, কারণ এটি সঠিক নয়। বাড়িটা এটিও সঠিক, বাড়িখানা এটাও সঠিক, বাড়িখানি এটিও সঠিক। ফলে যেসব বিষয়, যেমন যে দেখা যাচ্ছে যে যেসব বিষয় কমন হবে দুই জায়গাতেই হবে, সেটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, কারণ প্রশ্ন যদি ক্রিটিক্যাল প্রশ্ন করে তাহলে সেটি আসতে পারে। এরপর আমরা পড়ব যে জনের ক্ষেত্রে আমরা কি পড়ব, যে জনের ক্ষেত্রে এখানে আমরা গ তে লিখব জন। জন কার সাথে বসে, শুধু মানুষের বেলায়, শুধু মানুষের বেলায় জন নির্দেশক বসে। কিরকম, আপনি তো এটা বলতে পারবেন না, বিষয়টা এটা বলা যেতে পারে, ব্যাপারখানা এটাও বলা যেতে পারে, কিন্তু জন, তাহলে মানুষের ক্ষেত্রে কিন্তু আমাদের জন ব্যবহার করতে হবে, এটি কিন্তু খেয়াল করতে হবে। যেমন বিজ্ঞজন কারা, বিজ্ঞ জনেরা বলেছেন নিম পাতা ঔষধ হিসেবে ব্যবহার হয়। ঔষধ হিসেবে ব্যবহার হয়। তাহলে খেয়াল করতে হবে এই যে বিজ্ঞজনেরা বা কবিরাজরা বলেন যে নিম পাতা ঔষধ হিসেবে ব্যবহার হয়। আমাদের একটি এখানে যে গল্প, আমাদের একটি গল্পের কথা বলবো, নিম গাছ যে গল্পটি রয়েছে সেখানে কি বিজ্ঞজনেরা কথাটি রয়েছে না, তাহলে বিজ্ঞজনেরা মনে করেন যে নিম পাতার আসলে বহু গুণ রয়েছে। ফলে বিজ্ঞজন অর্থাৎ যারা পণ্ডিত, যারা জ্ঞানী মানুষ, তারা হচ্ছেন বিজ্ঞজন। তারপর লোকজন, অনেক লোকজন জড়ো হয়েছে। তারপর আরো আমরা বলতে পারি যে অনেকজন, তাহলে অনেকজন মানুষ এসেছিলেন।
এরকম হতে পারে। কয়জন, আমরা যদি বলি কয়জন এসেছিল, কয়জন। তারপর আরো আছে যে এতজন। এখন আপনি যদি বলেন এতজন মানুষকে কিভাবে খাওয়াবে, এটি হতে পারে। তারপর পণ্ডিত জন, পণ্ডিত জন। এই সব কিছু কিসের সাথে সম্পর্কিত? এই সব কিছু হচ্ছে মানুষের সাথে সম্পর্কিত। তাহলে লোকজন, অনেকজন, কয়জন, এতজন, পণ্ডিত জন। তাহলে লোকজন যখন আমরা বলছি যে অনেক লোকজন বেড়াতে এসেছেন, তাহলে অনেকজন মানুষ উপস্থিত ছিল। আবার প্রশ্ন করছেন কয়জন স্কুল পালিয়ে গিয়েছে। তারপর এতজন, এতজনকে কিভাবে খাওয়াবে? পণ্ডিত জন, পণ্ডিত জনেরা বলেছেন নিম পাতা স্বাস্থ্যের জন্য ভালো। এরকম হতে পারে। তারপর আমরা সংখ্যার সঙ্গেও জন নির্দেশ করতে পারি। কি কি? সংখ্যার সঙ্গেও মানুষের ক্ষেত্রে আমরা দেখলাম সংখ্যার সঙ্গে, তার মানে দুই ক্ষেত্রে সংখ্যার সঙ্গে, সংখ্যার সঙ্গে যদি পরীক্ষায় ঝামেলা বাজে তখন কি করব? প্রশ্ন হচ্ছে যদি এরকম আসে কোনটি কোনটির সঙ্গে বসে, জন কার কার সাথে বসে? কতে থাকলো মানুষ, কতে থাকলো মানুষ, খতে থাকলো সংখ্যা। তখন আপনি কিভাবে বের করবেন? তখন মানুষের সাথে বসাবেন, যেমন অনেকজন, অনেকজন, লোকজন, লোকজন। এটা নিজের মাথায় আনতে হবে, এনে উত্তর করতে হবে। যেমন অনেকজন উপস্থিত ছিলেন, তারপর লোকজন বেড়াতে এসেছেন। আবার ধরেন আপনার কনফিউশন আছে সংখ্যার সাথে বসে কিনা, তাহলে একটা সংখ্যার সাথে বসান। যেমন দুইজন, দুইজন কাজটি করেছে, কাজটি করেছে। ফলে খেয়াল করতে হবে ক, খ, গ এবং ঘ, এই যে অপশনগুলো থাকে, এই অপশন থেকে আমাদের কি, ধরুন সংখ্যার সাথে জন বসে কিনা, এটি তো আপনি মুখস্থ করলে হবে না। তাহলে সংখ্যার সাথে জন বসাতে হবে, বসিয়ে দেখতে হবে যে হ্যাঁ বসে কিনা। কারণ আমরা যে শব্দগুলো ছোটবেলা থেকে শিখি, সেই শব্দগুলো নিজের অজান্তে এগুলো আমরা শিখেছি, অনেকজন, লোকজন, অথবা আমরা শুনেছি। যখন আমি এভাবে বসাবো সংখ্যার সাথে বসে কিনা, তাহলে দুইয়ের সাথে জন যখন বসাবো তখন আমার ব্রেন কি করবে, কমান্ড দিবে যে না হ্যাঁ দুইজন বেড়াতে এসেছিল বা ওরা দুইজন এসেছিল। এরকম অসংখ্য শব্দ আমরা বাক্যে প্রয়োগ করেছি এবং শুনেছি, জেনেছি। ফলে পরীক্ষার হলে সবসময় মুখস্থ দিয়ে উত্তর করা যাবে না। অনেক সময় অপশন ক, খ, গ, ঘ, এই চারটা অপশন দেখেও উত্তর করা যায় যদি কনফিউশন তৈরি হয়। কিরকম? যে সংখ্যার সাথে বসে কিনা আপনার মাথায় কাজ করতেছে না, তখন আপনি কি করবেন? একজন লোককে দেখলাম ওইদিকে গেল, দুইজন লোককে দেখলাম বেড়াতে আসলো, তার মানে কি জন সংখ্যার সাথে বসছে, কারণ এখানে দুই আছে, তাই না? তারপর দুইজন ডাক্তার, এখানে আছে দুইজন ডাক্তার, দুইজন ডাক্তার চিকিৎসা করছেন, চিকিৎসা করছেন। ফলে মূল বিষয়টা হচ্ছে জন, দুইজন, এখানে দেখা যাচ্ছে যে জনের সাথে, সংখ্যার সাথে বসছে। আরেকটা হচ্ছে অধিক সংখ্যার বেলায় জন নির্দেশকটি সংখ্যার পরে আলাদা শব্দের মতো বসে। যেমন এটাও কিন্তু আমরা এখানে জানি যে অধিক সংখ্যার ক্ষেত্রে, অধিক সংখ্যার ক্ষেত্রে আলাদা বসে, আলাদা বসে। কিরকম? ধরেন 25 জন কে দাওয়াত দিব, 25 জনকে দাওয়াত দিব। তারপর আমরা যদি বলি যে 5 জন, 5 জন গত ক্লাসে
ক্লাসে উপস্থিত ছিল। 5 জন গত ক্লাসে উপস্থিত ছিল। তাহলে খেয়াল করুন যে এখানে 25 এরপরে আলাদা শব্দ হিসেবে বসেছে। যখন আপনি বেশি শব্দের সাথে ব্যবহার করবেন তখন কি করতে হবে, তখন তাকে আলাদা শব্দ হিসেবে বসাতে হবে। তাহলে জন এটিকে যদি আমরা এখানে কি করি, এটিকে যদি আমরা সামারি করি যে প্রথমত বসছে এক হচ্ছে মানুষ, মানুষের সাথে বসছে। দ্বিতীয়ত বসছে সংখ্যার সাথে, সংখ্যার সাথে। তাহলে তৃতীয়টাকে আমরা বলতে পারি অধিক সংখ্যার সাথে, অধিক সংখ্যার, অধিক সংখ্যার সাথে পরে বসে। এগুলো সবই আমরা ভুলে যেতে পারি। ভুলে গেলে কি করব, পরীক্ষার হলে তো ভুলে যেতে পারি। তাহলে জন কখন বসে, এরকম যদি ক খ গ থাকে, ধরুন এটি কতে আছে, এটি খতে আছে, এটি গতে আছে, আরেকটা ঘতে আছে। ফলে অপশন থেকে আমরা কিভাবে বের করব, অপশন থেকে বের করতে হলে মানুষের সাথে আমরা বসাবো। যেমন অনেকজন, লোকজন, মানুষজন বেড়াতে এসেছেন, ক্লিয়ার, এটা পেলাম বসে। সংখ্যার সাথে একজন, দুইজন, 100 জন, তাহলে 100 জনের বাজেট। তাহলে দেখুন অধিক সংখ্যার পরে বসে 100 জন, সবকিছুই কিন্তু আমরা ধরুন যে 100 জন বা 80 জন, এই সব কিছু আমরা কখনো না কখনো খাতায় লিখেছি। এটা আমরা কিন্তু খাতায় লিখেছি। কিরকম, আমরা যখন গণিত পড়ি তখন আমরা কি করি, 25 জন একটি কাজ করে, একটি কাজ করে 10 দিনে, এরকম আমরা কাজ করছি না? তাহলে দেখুন 25 জন, 25-এর পরে আপনি জন বসেছেন, এরকম অসংখ্য অঙ্ক গণিতে আমরা এটা প্রয়োগ করেছি। তার মানে কি, ওখান থেকে আমাকে নিয়ে আসতে হবে, কারণ আমার ব্রেনে সেটা কি রয়েছে, রিজার্ভ রয়েছে। আমার ব্রেন কিন্তু সেটি ধারণ করে আছে। যখন আমার মুখস্থ থেকে কমন পড়বে না, তখন আমাকে এখান থেকে যেতে হবে যে অধিক সংখ্যার সাথে বসে কিনা। তাহলে কি 25 জন লোক একটি কাজ করে, 50 জন লোক একটি কাজ করে, তার মানে কি এটি বসে। ফলে এভাবেও কিন্তু আমরা উত্তর করতে পারবো। এবং 3 নাম্বার যে অপশনটি রয়েছে সেটি আমরা দেখব। 3 নাম্বার হচ্ছে, এটি পড়লাম আমরা। আমরা এখন ঘতে যাব। টুকু, টুকু কার সাথে বসে, পরিমাণের সাথে বসে। যেমন টুকু নির্দেশিত কোনো কিছু সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝায়। সামান্য, সামান্য অংশ অথবা অল্প পরিমাণ বোঝায়। কিরকম, দুধটুকু খেয়ে ফেলো। ধরা যাক সন্তান এরকম গ্লাসের মধ্যে দুধ খেয়ে রেখে দিয়েছে এবং মা বলছেন যে বাকিটুকু রেখো না, এটুকু খেয়ে ফেলো। দেখুন এই যে টুকু দিয়ে কি বোঝাচ্ছে, যে সামান্য একটু আছে সেটাকে খেয়ে ফেলতে বলছে। তাহলে দুধটুকু খেয়ে ফেলো বা শরবতটুকু, শরবতটুকু খেয়ে ফেলো। ফলে এটুকু আমরা পাচ্ছি যে সাবানটুকু, এতটুকু, এতটুকু সময়, এখানে লিখব এতটুকু, এতটুকু সময় কি নেই তোমার। ধরা যাক কেউ আপনাকে কোনো একটা অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে, আপনি বলছেন যে না আমি ব্যস্ত, এরকম থাকবো না। তখন বলছে যে ভাই অনুষ্ঠানটা আর কতটুকু,
আধা ঘন্টা একটা অনুষ্ঠানে এতটুকু সময় কি আর তোমার নেই? এই অল্পটুকু সময় নাই মানে কি একটা বৃহৎ প্রেক্ষিতে, একটা বৃহৎ প্রেক্ষিত থেকে এরকম কিছু একটা অংশ এটা চাচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো যে টুকু। টুকু তাহলে এটাকে যদি আপনি কয়েকটা ভাগে ভাগ করেন, ধরুন যে এটাকে ভাগ করলেন এরকম, এরকম ভাগ করলেন, তো এরকম ভাগ করলেন, তাই না? এরকম ভাগ করলেন, তাহলে এখানে 1 2 3 4 লিখি, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে 10টা ভাগে ভাগ করলাম পুরো সময়কে। তাহলে এখান থেকে ধরুন আপনি এইটুকু নিবেন, তাহলে কি 10 ভাগের 1 ভাগ, এরকম বলতে পারি। ধরুন 24 ঘন্টায় একদিন, তাহলে 24 ঘন্টায় যদি একদিন হয়, তাহলে এখানে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা একটা অনুষ্ঠান। তখন আপনি কি বলবেন, এতটুকু সময় কি হবে না, এরকম। তারপর একটু, 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 একটু বসে যাও, একটু বসে যাও। এখন একটু বসে যাও যে বলছেন, এটা দিয়ে কি পুরো সময় কি বোঝাচ্ছে? না, মানে একটু অল্প পরিমাণ বা অল্প সময় বসে যাও। তারপর সময়টুকু বই পড়াতে পারো। ধরো এখানে আর একটু বড় করে লিখি, অপেক্ষার সময়টুকু, অপেক্ষার সময়টুকু বই পড়তে পারো। খেয়াল করুন অপেক্ষার সময়টুকু, কেন অপেক্ষার সময়টুকু বলছে? ধরা যাক আপনি একটা হসপিটালে কাউকে দেখতে গিয়েছেন এবং সেখানে আপনাকে প্রবেশ করতে দিচ্ছে না, তাহলে আপনি বাইরে বসে কি করছেন? অপেক্ষমান রুমে বসে আছেন, বসে বসে বই পড়ছেন। তাহলে কি যে অপেক্ষার সময়টুকু, অপেক্ষা তো সারাদিন করতে হবে না, মানে যেখানে গিয়েছেন একটা কাজে, তার সাপেক্ষে অল্প একটু পরিমাণ সময় আপনাকে অপেক্ষা করতে হতে পারে, তাহলে অপেক্ষার সময়টুকু বই পড়তে পারো, তার মানে সময়টুকু এর সাথে বসছে। একটু আধটু, তাহলে আরো কি বলছে? একটু আধটু, এখানে বলছি ধরেন 2 বার লিখলাম, একটু আধটু, একটু আধটু খেয়াল, একটু আধটু খেয়াল রেখো। তাহলে একটু আধটু, একটু আধটু খেয়াল রেখো মানে কি? কিছুটা, কিছুটা খেয়াল রেখো। ধরুন যে ঈদের এই যে ছুটিতে বা ডিসেম্বরের ছুটিতে সবাই দেখেছে ভাড়াটিয়ারা বাড়ি চলে গেল এবং বাড়ির মালিককে বলল যে ভাই একটু আধটু খেয়াল রাখেন, একটু আধটু খেয়াল রাখেন মানে কি? একটু খেয়াল রাখেন মানে একটু মানে কি অল্প পরিমাণ, অর্থাৎ সেদিক দিয়ে যাওয়া আসার সময় একটু দেখলো তালাটা ঠিক আছে কিনা, ভাঙা কিনা, বা সেখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা সমস্যা হলে যেন একটু খবর দেয়। তাহলে একটু আধটু অল্প পরিমাণ সময়কে বোঝাচ্ছে। ফলে টুকু যখন বলছি একটুকু বা টুকু, টুকু থেকে টু, তাহলে বিশেষ্য বিশেষণ শব্দের সঙ্গে এটি বসতেছে। এর রূপ ভেদ হচ্ছে টু বা টুক। টুকু থেকে কি হবে? টু অথবা টুক। কার সাথে বসবে? বসবে হচ্ছে বিশেষ্য অথবা বিশেষণ। খেয়াল করতে হবে সবগুলোই কিন্তু বিশেষ্য বিশেষণের সাথে বসে। দেখুন টা, টা, টি, এও কিন্তু নাউন প্লাস অ্যাডজেক্টিভ এর সাথে বসে। তাহলে এর সাথে বোনাস আছে প্রোনাউন, তাহলে প্রোনাউনের সাথে বসে টাটি। কিন্তু বাকি সবগুলাই দেখেন জন, জন এটাকে লিখবো নাউন প্লাস অ্যাডজেক্টিভ। তারপর আমরা লিখবো যে টুকু, খানাখানি,
আচ্ছা জন, তাহলে জন কিসের সাথে বসে? মানুষের সাথে বসে। তারপর এখানে বিশেষণ হিসেবেও সে কাজ করতে পারে। তারপর আমরা যদি দেখি যে খানা খানি, খানি খানা, তাহলে এখানে বসে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। এটা মুছে দেই যেহেতু সুনির্দিষ্ট বলে না। তাহলে এরপর আমরা পাচ্ছি টুক, টুক এটা কার সাথে বসে? নাউন প্লাস অ্যাডজেক্টিভ। ফলে আমরা দেখছি যে নির্দেশক মূলত কার সাথে বসে? যে বিশেষ্যের সাথে বসে এবং বিশেষণের সাথে বসে, এবং এক্ষেত্রে প্রোনাউনের সাথেও বসে বা সর্বনামের সাথে বসে টাটি। এটি খেয়াল রাখতে হবে। যেমন আপনি বললেন সবটুকু শরবত, সবটুকু, তাহলে সবটুকু শরবত, তাহলে সবটুকু শরবত পান করে ফেলো। এই যে লিখলাম সবটুকু শরবত পান করে ফেলো, তাহলে শরবতটা কি? শরবত হচ্ছে নাউন বা বিশেষ্য। তাহলে এর আগে কি বসছে? বিশেষণ বসছে না? তার মানে সবটুকু যখন বসেছে সেক্ষেত্রে বিশেষণের সাথে সে কিন্তু বসেছে। তারপর দেখুন লোকজন, এখানেও কিন্তু তাহলে আমরা অ্যাডজেক্টিভ দিতে পারি। লোকজন, এটির প্রমাণ আমরা দিচ্ছি কিরকম? এই যে এখানে লিখছি লোকজন, লোকজন বাড়িতে গেল। তাহলে এই যে বাড়িতে, এটি তো নাউন, এটি কি নাউন? এই নাউনের পূর্বে একটা শব্দ বসেছে, এই শব্দের মধ্যে জন এসেছে, তার মানে এটা কি? বিশেষণ, বিশেষণ। ফলে নির্দেশক কার কার ক্ষেত্রে বসে? নাউনের সাথে বসে আর অ্যাডজেক্টিভের সাথে বসে। একটা নির্দেশক শুধু সর্বনামের সাথে বসে, সেটি হচ্ছে টাটি। ঠিক আছে, তাহলে আমরা খেয়াল করব টাটি এর হচ্ছে 3, হচ্ছে এর রোল হচ্ছে 3, তাই না? তাহলে এরা কিন্তু এদের সব 2টা করে হাত, তাই না? এরা হচ্ছে সবাই নাউন প্লাস অ্যাডজেক্টিভ গোত্রভুক্ত, কিন্তু এই হচ্ছে টাটি হচ্ছে একটু এক্সট্রা। আর যদি কখনো ঝামেলা বাজে তখন আমরা উদাহরণে চলে যাব, মাথা থেকে একটা শব্দ আনবো, এনে সেখানে বসাবো, এবং অবশ্যই তখন উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এটার মূল কারণ হচ্ছে কারণ আমরা ছোটবেলা থেকেই প্রচুর শব্দ শিখেছি, বাক্যে ব্যবহার করেছি, অন্যের কাছ থেকে শুনেছি, এবং তখন আমার ব্রেন কমান্ড দিবে যে লোকজন, লোকের সাথে জন বসে 25 জন কাজটি করেছে। তাহলে দেখুন অনেকের সাথে যে জন বসে এবং সেটা পরে বসে একটা স্পেস দিয়ে বসে। যখন বলছেন একজন, একজন তখন কিন্তু স্পেস নাই। 2 জন, স্পেস নাই। 3 জন, স্পেস নাই। কিন্তু যখন বলছেন 25 জন, 25 বলছেন তখন কিন্তু জন আলাদা ব্যবহার করছে। ফলে এখানে কি দাঁড়াচ্ছে? দেখুন একটা স্পেস তৈরি হচ্ছে। এভাবে কিন্তু আমরা কি করতে পারি? এভাবে আমরা কিন্তু উদাহরণ থেকেও এই যে প্রশ্নের উত্তরে যেতে পারি। ফলে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা কিন্তু পারবো যে পরিচ্ছেদ 26-এর যে নির্দেশক সম্পর্কিত অধ্যায় সেটা বুঝে পড়তে হবে। না বুঝে পড়লে, যদি একটু ক্রিটিক্যাল প্রশ্ন করে মুখস্থ করলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। বুঝে পড়লে কিরকম বুঝে পড়বো? আমরা শব্দে সেটা প্রয়োগ করব, যে আচ্ছা খেয়াল করি তো জন কোথায় বসে, টুক কোথায় বসে, টুকু কোথায় বসে, খানি কার কার সাথে বসে। এবং মজার বিষয় হচ্ছে এখানে যে শব্দগুলো আছে সেগুলো দিয়ে শিক্ষার্থীরা বাক্য তৈরি করে যদি লিখে লিখে শিখে, যেমন কয়েকজন বেড়াতে এসেছে, 25 জন স্কুলে গিয়েছে, একজন কাছে এসেছে, তাহলে একজন, একের সাথে সে অটোমেটিক্যালি কিন্তু সে জন লিখে ফেলবে, কিন্তু যখনই সে আবার 100 জন লিখবে তখন কিন্তু জনকে আলাদা লিখবে। ফলে এইভাবে তার প্রয়োগটা কিন্তু স্পষ্ট ধারণা তৈরি করবে। কাজে আমার পরামর্শ থাকবে শিক্ষার্থীদের প্রতি যে এই যে টাটি আছে, সেই টাটি দিয়ে যে একটা শব্দ আছে ওই শব্দ দিয়ে একটা করে বাক্য তৈরি করব আমরা।
তারপর খানাখানি আছে, খানাখানি যার সাথে বসছে সেটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। এভাবে যদি প্রত্যেকটা বাক্য তৈরি করে আমরা লিখে শিখি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যদি গাইড দেখে একেবারে মুখস্থ করে ফেললাম, তখন এখান থেকে যদি একটু ঘুরিয়ে প্রশ্ন দেয় যে নিচের কোনটি সঠিক, যেমন বাড়িটি, বাড়িটা, বাড়িখানা, তিনটাই কিন্তু সঠিক। এই তিনটা দিয়ে যদি আরেকটা শব্দ দিয়ে দেয় তখন কিন্তু মুখস্থ করলে অনেক ক্ষেত্রে ভুল হতেও পারে। সেক্ষেত্রে আমাদের বুঝে পড়ার কোনো বিকল্প নেই। আশা করি আমরা বুঝতে পেরেছি এবং এর মধ্য দিয়ে কিন্তু আমাদের এই যে পরিচ্ছেদ 26 নির্দেশক সম্পর্কিত আলোচনা শেষ হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।